এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। এই মাসভর অর্থাৎ এই সেপ্টেম্বরের মাসভর তাদের হেলথের জায়গা, তাদের ফাইন্যান্স এবং আরও অন্য অন্য জায়গাগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, যে ঠিক কীরকম পজিশনে গ্রহেদের অবস্থান থাকায় কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে বর্তমান সময়টা। রাশিফল নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টি আমি বলে থাকি, যে শুধু রাশিফলে আটকে থাকবেন না, আপনার ব্যক্তিগত সময়টা বোঝার জন্যে বা একটি স্পেসিফিক বিষয়ে কেন্দ্র করে বোঝার জন্যে কিন্তু শুধু রাশিফলে আপনারা বুঝতে পারবেন না। কারণ এই যে রাশিফল নিয়ে আমরা আলোচনা করি, এটি সার্বভৌমিক আলোচনা। এই আলোচনার মধ্যে দিয়ে একজন ব্যক্তি বিশেষের প্রতিটা বিষয়কে বোঝা সম্ভব না। তার জন্য কোথাও না কোথাও নিজের জন্মপত্রিকা বিচার করাতে হবে। আপনি যে নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মছকের মধ্যে গ্রহেদের অবস্থান এবং দশা অন্তর্দশা থেকেই কোথাও না কোথাও সমস্ত বিষয়গুলো বের করা যাবে। আর যদি এই মাসের কথা বলি, কেমন থাকবে এই মাসভর বা বর্তমান সময় কন্যা রাশির কী ধরনের আমরা করতে পারি, দেখতে পারি কন্যা রাশিকে নিয়ে, তাহলে দেখব সর্বপ্রথম তাদের যে কন্যা রাশি যাদের যাদের আছেন, তাদের জন্মছকে বর্তমান শুক্র গ্রহ তাদের প্রথমভাবে অবস্থান করছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মছকে বর্তমান শুক্র গ্রহ তাদের লগ্নভাবে প্রথমভাবে অবস্থান করছে। এটি মূলত প্রায় শুভ অবস্থায়, কিন্তু শুক্র গ্রহ এই জায়গাতে নিচ রাশিতে অবস্থান করছেন। কিন্তু তথাপিও শুক্র গ্রহ যেহেতু শুভ গ্রহ, কন্যা রাশি জন্মছকের জন্য শুক্র গ্রহ সেকেন্ড হাউসের লর্ড এবং 9th হাউসের লর্ড, তাই কোথাও না কোথাও এটা অর্থপ্রাপ্তির জন্যে এবং ভাগ্য উন্নতির জন্যে প্রায় শুভ সময় বলা যায়। দেখুন, একে তো আমরা যখন জন্মছকের মধ্যে গ্রহেদের অবস্থানগুলো দেখি, তখন প্রত্যেকটা গ্রহের মধ্যেই যে স্পেসিফিক বিষয়গুলো হয়, যেমন ধরুন শুক্র গ্রহ আপনাদের জন্মছকে প্রথমভাবে অবস্থান করছেন এবং সেপ্টেম্বরের এই পুরো মাস এই জায়গায় থাকবে। তো শুক্র গ্রহ থেকে আমরা কি বুঝি? ব্যক্তির জীবনের আরাম, কমফর্ট, লাক্সারি, ভোগ, সৌন্দর্যতা। এবং শুক্র কোথায় আছেন? তাদের প্রথম ভাবে আছেন। প্রথম ভাব মানে আমি, আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটি। তো কোথাও না কোথাও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা, তাদের যে এই সেপ্টেম্বরের মাসভর তাদের শারীরিক সৌন্দর্যতা পেতে পারে এই সময়টা। কারণ শুক্র গ্রহ সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে না, শুক্র গ্রহ ভোগ বিলাসিতাকে রিপ্রেজেন্ট করে। তাই মানে ফলটা কীরকম হবে বা কী ধরনের রেজাল্ট আমরা পেতে চলেছি কন্যা রাশির ব্যক্তিরা, দেখবেন যে এই মাসভর কোথাও না কোথাও আপনি সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন, আপনার মধ্যে ভোগ বিলাসিতার জন্য মনোবাসনা বেশি তৈরি হচ্ছে এবং নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে পারছেন। ঠিক আছে, সুন্দর, দেখুন প্রতিটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু সৌন্দর্যতা আছে। ঠিক আছে, কেউ গায়ের রঙে সুন্দর, কেউ উচ্চতায় সুন্দর, কেউ কথাবার্তায় সুন্দর। কিন্তু যখন আমরা গ্রহেদের নেচার দেখি, তখন দেখব শুক্র গ্রহকেই এক প্রকার আকর্ষণ থেকে আমরা বুঝি যে শুক্র গ্রহটা জন্মছকের মধ্যে আকর্ষণকে রিপ্রেজেন্ট করে। তো যেহেতু শুক্র গ্রহ আপনাদের প্রথমভাবে অবস্থান করছেন এই সেপ্টেম্বরের পুরো মাসভর, তাই কোথাও না কোথাও আপনাদের ব্যক্তিত্বের মধ্যেই এক প্রকার সৌন্দর্যতা, এক প্রকার আকর্ষণের সৃষ্টি হবে। সে আপনি অপর লোককে আকর্ষণ করবেন, ঠিক আছে, বা সৌন্দর্যের প্রতি আপনি কোথাও না কোথাও মুগ্ধতা থাকবেন, এই বিষয়টা বলা যায়। এবং শুক্র গ্রহ যেহেতু জন্মছকের পুষ্টি বিচারের সময় লাক্সারি এবং কমফোর্টকে রিপ্রেজেন্ট করে, তাই এ মাসভর কোথাও না কোথাও জীবনে সুখ, সমৃদ্ধি, আরাম, বিলাসিতা ইত্যাদি অনুভবগুলো আপনার কিন্তু হতে চলেছে। পাশাপাশি যদি কুষ্টি অনুপাতে দেখি, তাহলে শুক্র গ্রহ আপনাদের জন্মছকের সেকেন্ড লর্ড এবং 9th লর্ড। তো সেকেন্ড লর্ড হওয়াতে সে কোথাও না কোথাও ফাইন্যান্সকে প্রতিনিধিত্ব করছে, পরিবারকে প্রতিনিধিত্ব করছে এবং অর্থ আপনি যে রোজগার করবেন সেই জায়গাটা আমরা সেকেন্ড লর্ড থেকে দেখি। তো কোথাও না কোথাও শুক্র গ্রহ যেহেতু সেকেন্ড লর্ডের অধিপতি হয়ে আপনাদের প্রথমভাবে থাকাতে কোথাও না কোথাও দেখবেন এই মাসভর অর্থ রোজগারের যে সোর্স আপনি অনেক পাবেন। ঠিক আছে, দ্বিতীয়ত পরিবারের সঙ্গে এটা ভালো এক প্রকার সম্বন্ধ করার সময়, কারণ শুক্র গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেকেন্ড লর্ড, অর্থাৎ পরিবার, আত্মীয় স্বজন, আপনার যে কুটুম্ব, আপনাদের যে লোকজন আছেন, সেই সমস্ত কিছু পরিবার, পরিবারকে রিপ্রেজেন্ট করছে শুক্র গ্রহ আপনাদের জন্মছকে। সেই শুক্র গ্রহ কোথায় থাকছে? আপনাদের লগ্নভাবে প্রথমভাবে থাকছে। তাই কোথাও না কোথাও আপনার সঙ্গে আরও অন্য লোকের মিত্রতা স্থাপন হওয়া এবং আপনার পরিবারের বাকি লোকজনদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এটা একটা ভালো সময়। দীর্ঘদিন ধরে যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ থেকে থাকে বা সম্পর্কটা যতখানি মিষ্টতা থাকার কথা ততখানি যদি না থেকে থাকে, এই সময়টা ভালো তার সঙ্গে সম্পর্ক ভালো করার জন্যে।
ঠিক আছে, এই সময়টা ভালো বলা যায়। একইভাবে দেখুন শুক্র গ্রহ নবমপতি অর্থাৎ 9th লর্ড। তো নবমপতি হয় আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের ভাগ্য, সুযোগ সুবিধা, কর্মক্ষেত্রে সফলতা, পিতা। তো এই শুক্র গ্রহ লগ্নভাবে থাকাতে এই মাসভর আপনি কিন্তু ভাগ্যের সুযোগ সুবিধাগুলো পাবেন, ঠিক আছে, বা জীবনের যে বিশ্বাস আস্থা এগুলো নতুন করে আবার আপনি ধারণ করতে পারেন। কারণ নবম স্থান থেকে আমরা ব্যক্তির জীবনের ধর্মকে রিপ্রেজেন্ট করি, আদর্শকে রিপ্রেজেন্ট করি। তো এই মাস দেখি, তো এই মাসভর কোথাও না কোথাও দেখবেন পিতার সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার এটার সময়, বা পিতৃতুল্য কোনো ব্যক্তির আশীর্বাদ আপনি পেতে পারেন। পিতার সঙ্গে বা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং যে হঠাৎ করে দেখবেন সুযোগ সুবিধাগুলো আপনার কাছে আসছে, যে কোনো ধরনের কার্যক্ষেত্রে হোক বা আপনি পারিবারিক দৃষ্টিতে হোক, আপনার জীবনের সফলতা, উন্নতি, বৈভব ইত্যাদি কিন্তু আপনি পেতে চলেছেন। একইভাবে শুক্র গ্রহ লগ্নভাবে থাকাতে এটা রিলেশনশিপের জন্য ভালো সময়, কারণ শুক্র রিলেশনশিপ এবং বিবাহকে রিপ্রেজেন্ট করে, এবং লগ্নভাবে শুক্র থেকে সপ্তম দৃষ্টি দ্বারা উচ্চ দৃষ্টি সপ্তম স্থানকে দেখবে। তাই কোথাও না কোথাও এটা সম্পর্কের জন্য এটা ভালো সময় বলা যায়। এবং যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কারোর প্রতি আকর্ষণ হওয়া এবং আপনার প্রতি অন্য কেউ আকর্ষণ হওয়া এটা খুব স্বাভাবিক। এ মাসভর যাদেরকে মানে যাকে কিছু বলবেন বলে ভাবছেন, যার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন কিন্তু মনের কথা বলছেন না এখন পর্যন্ত, এ সময়টা বলার সময়। কারণ শুক্র লগ্নগত অবস্থান থেকে আপনাকে আকর্ষণ দেবে, আপনার প্রতি লোক আকর্ষিত হবে, আপনি লোকের প্রতি আকর্ষিত হবেন, এবং বিবাহ সুখের জন্য এটা ভালো সময়, রিলেশনশিপ এঙ্গেজ করার জন্য এটা ভালো সময় বলা যায়। তো এই সময়টা আমার দেখা অনুযায়ী এই বিষয়গুলোতে ভালো হতে পারে। এবার যদি আমরা শুক্র গ্রহের পর যদি আমরা রবি গ্রহের অবস্থান দেখি, তাহলে দেখব কন্যা রাশির জন্মছকের জন্য রবি গ্রহ কিন্তু দ্বাদশাধিপতি, ঠিক আছে, অর্থাৎ খরচকে রিপ্রেজেন্ট করে। এই রবি গ্রহ দ্বাদশাধিপতি হয়ে দ্বাদশ ভাবেই থাকছেন পুরো মাসভর, সেপ্টেম্বরের পুরো মাসভর। তো দ্বাদশ ভাবটা শক্ত হচ্ছে, শক্ত ইন দ্য সেন্স দ্বাদশপতি হয়ে দ্বাদশ ভাবেই যখন রবি থাকছেন, তো দ্বাদশ ভাবের যে ইন্টেন্সিটি এটা কোথাও না কোথাও ভালো হচ্ছে। তো দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের খরচ। তো এটা আপনাকে খরচ বেশি করাতে পারে, এটা আপনাকে খরচ বেশি করাতে পারে, লাক্সারি। আমি প্রথমেই বললাম যে এই সময়টা আপনার ভোগ বিলাসিতার জন্য, সৌন্দর্যের প্রতি আকর্ষিত হওয়ার জন্য সময়টা ভালো, বা আপনি হবেন। তো সৌন্দর্যের প্রতি আকর্ষিত হলে, ভোগ বিলাসিতা যদি আপনাকে ধারণ করতে হয়, বা জীবনে যদি সুখ সমৃদ্ধি পেতে, তাহলে তো খরচ করতেই হচ্ছে না। তো এই বিষয়টা তার সঙ্গে কিন্তু এক প্রকার মিল আছে বলা যায়। এবং দ্বাদশপতি রবি দ্বাদশভাবে থাকাতে এটা আরেকটা শুভ ফল দিতে পারে, সেটাকে আমরা বলি যে ইমাজিনেশনের যে জায়গা, এটা খুব ভালো। দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি স্বপ্ন, আমরা বিচার করি আপনার ইমাজিনেশন, আপনার কল্পনা। তো আমরা যে কাজই করি না কেন, বাস্তবে যে কোনো কাজকে রূপায়িত করার জন্যে প্রথমে কিন্তু আমরা সেই কাজ সম্বন্ধিত একটা ধ্যান ধারণা রাখি, আমরা সেই কাজ সম্বন্ধে একটা কল্পনা করি, একটা জল্পনা করি। দ্বাদশ ভাব সেই কল্পনাকে রিপ্রেজেন্ট করে। তো কোথাও না কোথাও এই সময়টা আগন্তুক দিনে যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে নিয়ে আজকের দিনে একটা প্ল্যানিং, আজকের দিনে একটা স্বপ্ন দেখা, এবং সেই স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য তার একটা পিকচার আপনার সামনে আনার জন্য একটা ভালো সময় হতে পারে, এটার পজিটিভ সাইড। এবং রবি গ্রহ দ্বাদশ ভাবে বসে তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানকে দিচ্ছে। ষষ্ঠ স্থান রোগ, রিপু এবং শত্রু। এই সময়টা শারীরিক দৃষ্টিতে আবার খারাপ, মানে ভালো নয়, কারণ রবি গ্রহ দ্বাদশভাবে বসে তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে দেয়াতে এটা শারীরিক রোগ ব্যাধি, দুর্বলতা, উইকনেসেসেরও এটা প্রভাব বলা যায়। তাই নিজের শরীরের প্রতি এক প্রকার সতর্কতা রাখা দরকার, ঠিক আছে। এবং রবি গ্রহ পেটকে রিপ্রেজেন্ট করে, তাই উদরজনিত কোনো সমস্যা, চক্ষুজনিত কোনো বিকার, ঠিক আছে, অ্যাসিডিটি জনিত সমস্যা, এই সমস্যা, হাড্ডি ক্যালসিয়াম জনিত সমস্যা, এগুলোতে ভুগতে পারেন। তাই নিজের শরীরের প্রতি সতর্কতা রাখা দরকার। বাকি একটু আগে কি বললাম, ইমাজিনেশন, কল্পনা, এবং ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন, ভবিষ্যতে আপনি কি কাজ করবেন, তার জন্যে যে একটা স্বপ্ন দেখা, একটা পরিকল্পনাবদ্ধ আবিষ্কার করার জন্য এটা ভালো সময় বলা যেতে পারে। এবার রবির পরে আমরা দেখব কার অবস্থান? বুধ গ্রহের অবস্থান। কন্যা রাশি জন্মছকে বুধ গ্রহ তাদের প্রথম ভাবের অধিপতি, অর্থাৎ শরীরকে রিপ্রেজেন্ট করছে, এবং দশমপতি অর্থাৎ কর্মকে রিপ্রেজেন্ট করছে। এই বুধ গ্রহ কোথায় থাকছেন? সেপ্টেম্বরের 5 তারিখ থেকেই দ্বাদশভাবে অবস্থান করছেন, এবং পুরো সেপ্টেম্বর মাস সে দ্বাদশভাবেই থাকবেন প্রায়। তো বুধের এই অবস্থান একটু অসুবিধে করতে পারে। কি বললাম, বুধ সেপ্টেম্বর মাসের প্রায় মাস সময় দ্বাদশভাবেই থাকবেন, এবং দ্বাদশ ভাব থেকে আমরা যেহেতু খুব একটা ভালো বিচার করি না, তো দ্বাদশ ভাবের তাই কোথাও না কোথাও বুধ গ্রহ এই জায়গায় দুর্বল হবেন।
তো বুধ লগ্নপতি, কন্যা রাশি জন্মছকের জন্য তাদের প্রথম ভাবের অধিপতি, ফার্স্ট হাউসের লর্ড এবং 10th হাউসের লর্ড। তো 10th হাউস মানে আপনার কর্ম, আপনার প্রসিদ্ধি, আপনার খ্যাতি, আপনার কেরিয়ার, এবং লগ্নপতি হয় কোথাও না কোথাও আপনার সেলফকে রিপ্রেজেন্ট করছে। তো এই সময়টা দেখুন, যেটা নেগেটিভ অ্যাসপেক্ট পড়তে পারে সেটা হলো শারীরিক দুর্বলতা, মাথায় পেইন এবং কোমরে পায়ে ব্যথা, এগুলো অনুভব হতে পারে। এবং পাশাপাশি যেহেতু দ্বাদশভাবে যেতে চলেছেন, তো এটা দেখুন লগ্নপতি বুধ হয়ে দ্বাদশভাবে যেতে চলেছেন, স্বাভাবিক দৃষ্টিতে আমরা বলি যেটা শরীরের ক্ষতি। শরীরের ক্ষতি মানে একাধিক পরিমাণে খরচ, ব্যয় এবং মাথায় পেইন থাকা এবং কোথাও না কোথাও বাধা বিঘ্নতা, এটারই আমরা দেখতে পারি প্রতিকারস্বরূপ লগ্নপতি বুধ দ্বাদশভাবে বসাতে। এটা কোথাও না কোথাও একটু আগে যদি বললাম যে কল্পনার জন্য এটা ভালো সময়, যে কোনো বড় কাজ করার জন্য যে আমরা আজকের দিনের যে আমরা ডিসিশনগুলো নিই, যে আমরা প্ল্যানিং করে নিই, এটা প্ল্যানিংয়ের জন্য ভালো সময় এবং ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। যেই ধরুন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা যে কোনো স্টকে ইনভেস্ট করি, তো সেটা দ্বাদশ ভাব থেকে আমরা দেখি। তো কোথাও না কোথাও যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, ইনভেস্ট করছেন, তাদের জন্য এটা অবজারভেশনের জন্য ভালো সময়, যে আমি কোথায় ইনভেস্ট করব, কি করে আমার প্ল্যান করব, কোথায় আমি ইনভেস্ট করব, এই যে পরিকল্পনা, এই যে প্ল্যানিং, এইগুলোকে সূক্ষ্মভাবে বিচার করার জন্য এটা ভালো সময়। পাশাপাশি শরীরের প্রতি খেয়াল রাখা দরকার, কারণ লগ্নপতি বুধ দ্বাদশভাবে গিয়ে বসেছেন। তাই নার্ভজনিত সমস্যা, মাথায় পেইন এবং নানান ধরনের রোগ ব্যাধি, দুর্বলতা, যারা আগে থেকে শারীরিক রোগে ভুগছেন তাদের জন্য এই মাসটা কিন্তু আরও সতর্কতা, তারা কিন্তু নিজের শরীরের প্রতি আরও বেশি খেয়াল রাখতে হবে। পাশাপাশি বুধ যেহেতু দশমাধিপতি, কর্মকে রিপ্রেজেন্ট করছে, এবং সেই বুধ গ্রহ দ্বাদশভাবে গিয়ে বসছেন, এবং দ্বাদশভাবে বসা মানে খরচ, ক্ষয়ক্ষতি, লুস্কান, দুর্বলতাকে দেখায়। তাই কোথাও না কোথাও কাজের মধ্যে অসুবিধে আসার কথা, বা আপনারা যে চাকরি করছেন, যে জব করছেন, সেই জবের জায়গার মধ্যে আপনার উপরে প্রেশার বেশি আসতে পারে, যার জন্য আপনি কোথাও না কোথাও কাজ ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। এই বিষয়টা কিন্তু বলার, কারণ দশমপতি বুধ দ্বাদশভাবে বসেছেন এবং দ্বাদশপতি রবির সাথে, কারণ দ্বাদশভাবে অলরেডি রবি বসা দ্বাদশপতি, এবারে দশমপতি বুধও দ্বাদশ স্থানে গিয়ে বসছেন দ্বাদশপতি রবির সঙ্গে। তাই কোথাও না কোথাও বুধের অবস্থান আমি খুব একটা ভালো বলছি না এই জায়গাতে, যদিও বা আপনি প্রতিকারের বিষয়গুলো বলবো, কিন্তু তথাপি এটা আপনাকে ডিস্ট্র্যাকশন দিতে পারে, অর্থাৎ কাজের মধ্যে আপনি কোথাও না কোথাও গুলিয়ে যেতে পারেন, যে আমি এই কাজ করব না এই কাজ করব, আমার আগের কাজটা করব নাকি আমি নতুন কোনো কাজ ধরবো। তো এই যে ভ্রান্তিমূলক চিন্তাধারা, এই যে আপনি যে একটি কাজের মধ্যে আছেন, সেই কাজটিকে সুন্দরভাবে না করে আপনি এটাকে মানে কমপ্লিট না করে আনকমপ্লিট রেখে আপনি নতুন একটা কাজ ধরবেন, এটা কিন্তু বলা যেতে পারে। কারণ যখন যখন দশমপতি অর্থাৎ কর্মের অধিপতি বুধ দ্বাদশভাবে গিয়ে বসেন, তখন কোথাও না কোথাও ব্যক্তির ডিস্ট্র্যাকশনের মুখে পড়ে। ব্যক্তি যে কাজ করছেন, সেটা জব হোক বা বিজনেস হোক, ব্যক্তির মধ্যে একটা অতৃপ্তি ভাব আসে, যে আমার বুঝি এ কাজে হবে না, আমি যে কাজ করছি সেই কাজে আমি প্রফিট পাচ্ছি না, সেই কাজে আমার ভবিষ্যৎ বোধহয় ভালো নেই, তো আমি অন্য একটা কাজ করব, এই ধরনের মানসিকতা আসে। তাই কোথাও না কোথাও এই মাসভর দেখবেন আপনি আপনার কাজের মধ্যে কনসেন্ট্রেশন ভালো করতে পারছেন না, মনোযোগটা ভালোভাবে দিতে পারছেন না, বারবার ঘুরে ফিরে আপনি কাজ ত্যাগ করার ভাবনা আনছেন, বা আমি এটা করব না ওটা করব। তো এই ধরনের মানসিকতা জনিত কারণে কাজের মধ্যে বাধা, বিঘ্নতা ইত্যাদি কিন্তু আপনি অনুভব করতে পারেন। তো প্রতিকার কি? প্রতিকার হলো কাজকে ছাড়ার দরকার নেই, আপনি যে কাজ করছেন সেই কাজটাকেই করুন, কিন্তু একটু গভীর রিসার্চ করে, একটু আপনার কল্পনার সাগরে ডুবে, যে আমি এই কাজটা যদি করি তাহলে এইভাবে করলে আমার বুঝি এই রেজাল্ট আসবে। তো এইরকমভাবে একটা প্রপার প্ল্যানিং করে তারপরেই কাজ করবেন, এবং কাজ মোটেও ছাড়বেন না, কাজ ছাড়ার মানসিকতাও আনবেন না, এই বিষয়গুলো বলতে পারি। তারপরে শারীরিক দৃষ্টিতে আমি বললাম যথেষ্ট পরিমাণে সতর্ক রাখার কথা। এবার দেখুন, আমরা দেখছি কন্যা রাশির জন্মছকে মঙ্গলের অবস্থান। মঙ্গল গ্রহ কন্যা রাশির জন্মছকে বর্তমানে দশমভাবে অবস্থান করছেন, এবং প্রায় সেপ্টেম্বরের পুরো মাস এই জায়গাতেই থাকবেন। তাই কোথাও না কোথাও মঙ্গলের দশমভাবে অবস্থানে আপনাদের কাজের ক্ষেত্রে একটু অসুবিধে আনতে পারে, এই বিষয়টাও কিন্তু সত্যি। তার কারণ মঙ্গল হচ্ছে আপনাদের জন্মছকে অষ্টমাধিপতি এবং তৃতীয়াধিপতি। তো অষ্টমাধিপতি হয় আমরা কষ্ট, অষ্টম স্থান থেকে কষ্ট বিচার করি, এবং তৃতীয় স্থান থেকে আমরা পরিবর্তন বিচার করি, এবং সে কোথায় বসা? দশম স্থানে। তাই কোথাও না কোথাও কাজের মধ্যে একটা মানে দুই দিক থেকে আমি দেখছি যে সমস্যা আসতে পারে। আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসের জায়গার মধ্যে প্রেশার বেশি আসতে পারে, আপনার ওয়ার্কলোড বেড়ে যেতে পারে। তাই কোথাও না কোথাও আপনি আপনার কাজের জায়গাতে ডিস্ট্র্যাকশন তো হবেনই, তার পাশাপাশি কাজের যে জায়গায় এবং আপনি যাদের সঙ্গে কাজ করছেন তাদের সঙ্গে একটু আপনার ঝামেলা, বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে, তাদের সঙ্গে বনিবনা কম হবে, এবং আপনার উত্তেজিতমূলক ব্যবহারে, আপনার রাগমূলক ব্যবহারে, কথার মধ্যে দিয়ে যে ব্যবহারটা বেরোবে, এটা কোথাও না কোথাও কাজের ক্ষেত্রকে নষ্ট করতে পারে।
পারে। তাই যথেষ্ট পরিমাণে নিজের কাজের জায়গাটাকে ঠিক রাখার জন্য নিজেকে সংযত রাখতে হবে, যে সময়টা আমার বোধহয় কাজের জন্য ভালো না, তাই আমাকে আরও বেশি সংযত হয়ে কাজ করতে হবে। আমি যে প্রজেক্ট পেয়েছি এটাকেই নিষ্ঠা সহকারে আমাকে করতে হবে, এবং ওয়ার্কলোড বাড়া সত্ত্বেও আমাকে তা মুখ বুজে করতে হবে। এই মাসভর অন্তত এই ধরনের মানসিকতা রাখতে হবে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে লগ্নভাবে, তাই শরীরে জ্বালা যন্ত্রণা, উদ্বেগনা এগুলো সৃষ্টি হবে। এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়াতে মানসিক কষ্ট, মনের মধ্যে উদ্বেগ, রাগ, দ্বেষ ইত্যাদি সৃষ্টি হতে পারে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বেন পঞ্চম স্থানে, উচ্চ দৃষ্টি, তাই কোথাও না কোথাও এই সমস্ত কিছুর মধ্যে দিয়েও আপনার বুদ্ধি, আপনার বিবেক এগুলো ঠিক জায়গায় থাকবে। তাই বুদ্ধি বিবেকের দ্বারা মানে নিজে সংযত থেকে এবং নিজের বাণীকে কন্ট্রোল করে আপনি এই মাসটাকে যেমনে তেমনে পার করতে হবে। তবেই দেখবেন আস্তে আস্তে আপনার কাজের জায়গাটা উন্নতি থাকবে, এবং আপনি এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, বাকি বৃত্তান্তরূপে বোঝার জন্যে শুধু রাশিফল নয়, আপনার জন্মপত্রিকা বিচার করা প্রয়োজন হবে। আপনি একটি নির্দিষ্ট জন্মপত্রিকা আছেন আপনি একটি জন্মছক মানে আপনি একটি নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন, নির্দিষ্ট তিথিতে জন্মগ্রহণ করেছেন, সেই তিথি দ্বারা যে জন্মপত্রিকা নির্ণয় করা হয় সেই জন্মপত্রিকাতে কি সময় চলছে তা থেকে আপনি বিষয়বস্তু বুঝতে পারবেন। প্রতিকার স্বরূপ বুধ দ্বাদশভাবে অবস্থান, তাই বুধবার দিন শ্রী গণেশজির উপাসনা বা মনে মনে শ্রী গণেশ মন্ত্র উচ্চারণ করা এগুলো করতে পারেন। এবং মঙ্গলের অবস্থান অশুভ থাকছেন, মঙ্গল দশম স্থানে আপনার কর্মক্ষেত্রে অসুবিধা করবে, তাই রোজ শ্রী হনুমান চালিসা পাঠ করা, বাড়ি থেকে বেরোবার সময়, অফিসে যাওয়ার সময় হনুমান চালিসা পাঠ করে তবেই আপনি বেরোবেন, তবে কোথাও না কোথাও মঙ্গলেরই অশুভতা দূর করতে পারবেন। হনুমান চালিসা পাঠ এবং শ্রী গণেশজির প্রণাম মন্ত্র রোজ জপ করা, এই দুইটি প্রতিকারে কোথাও না কোথাও মাসভর আপনাকে ঠিক রাখবে। তো আশা করছি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকুন, জ্যোতিষ সম্বন্ধিত নিত্য নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের পাশেই আসতে চলেছি।